হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভালোবাসার মানুষকে যদি ভুলে বোঝাবুঝির জন্য হারিয়ে ফেলেন আর ঠিক 5 বছর পরে যদি সেই মানুষটাই আপনার জীবনে আবার ফিরে আসে, কিন্তু ভালোবাসা নিয়ে নয়, ফিরে আসে আপনার বস হয়ে, তাহলে কেমন হবে? ভাবুন তো, যে মানুষটাকে আপনি একদিন ডিভোর্স দিয়েছিলেন, আজ সেই মানুষটাই আপনার কোম্পানির নতুন ডিজাইনার বস। অফিসের প্রতিটা মিটিং, প্রতিটা চোখাচোখি, প্রতিটা কথার ভেতরে লুকিয়ে আছে পুরনো ভালোবাসা, ভাঙা বিশ্বাস আর না বলা হাজারো প্রশ্ন। কেন হয়েছিল তাদের ডিভোর্স? কি সেই ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি যেটা দুজন মানুষকে আলাদা করে দিয়েছিল? আর 5 বছর পর হঠাৎ কেন ফিরে এলো সে? এটা কি প্রতিশোধ, নাকি এখনো বেঁচে থাকা ভালোবাসা? এই গল্পে আছে টুইস্ট, আছে মজার কেমিস্ট্রি, আছে আবেগ, রাগ, ভালোবাসা আর অপ্রকাশিত সত্য। শেষ পর্যন্ত কি তাদের ভুল বোঝাবুঝি ভাঙবে, নাকি অতীত আবারও সবকিছু ধ্বংস করে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। শুরুতে আমরা দেখতে পাই আমাদের নায়িকা ইউন সিং, যে হসপিটালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। এর মধ্যেই চারিদিকে খবর ছড়িয়ে পড়ল ইউন সিং নাকি পরকে লিপ্ত ছিল, এমনকি তার কিছু ছবিও ফাঁস হয়ে যায়। এই খবর দেখতে পায় তার স্বামী জিয়াং, যে জিয়াং গ্রুপের সিইও। হসপিটালে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন জিয়াং এর মা এবং জিয়াং গ্রুপের পরিচালক মিসেস লিন। ডাক্তার এসে তাকে জানান যে ইউন সিং এর অবস্থা খুবই গুরুতর। মা এবং শিশুর মধ্যে কেবল একজনকে বাঁচানো সম্ভব। হসপিটালের নিয়ম হলো মাকে বাঁচানোর অগ্রাধিকার দেওয়া, কিন্তু মিসেস লিন জোর দিয়ে বলেন, ইতিমধ্যে ইউন সিং মরে গেলেও আমার নাতিকে বাঁচাতে হবে। এতে স্পষ্ট হয়ে যায় যে ইউন সিংকে তিনি কোনোদিনই পছন্দ করতেন না। আইসিইউতে কি হলো তা দেখানো যায় না, তবে বাইরে তখন ভিড় জমিয়েছে সাংবাদিকরা। ইউন সিং এর সৎবোন মডেল ইয়ন মিয়া সাংবাদিকদের সামনে মুখ খোলে। সে বলে ইউন সিং সত্যি এক বিদেশি ধনকুবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। এমনকি সে আরো যোগ করে যে ইউন সিং তাদের বাবার অবৈধ সন্তান। জ্ঞান ফিরতে ইউন সিং তার সন্তানের খোঁজ করে। তার বান্ধবী চিয়াং তাকে জানায় প্রসবের সময় বাচ্চাটি মারা গেছে। এই কথা শুনে ইউন সিং পুরোপুরি ভেঙে পড়ে। এর উপরে আরো বড় আঘাত আসে। জিয়াং ফোন করে তাদের সম্পর্ক শেষ করে দেয় এবং ইউন সিংকে জিয়াং পরিবার থেকে বের করে দেয়। ইউন সিং চেষ্টা করে বোঝাতে পারেনি। জিয়াং তার কোনো কথা না শুনে ফোন রেখে দেয়। 5 বছর কেটে গেছে, দৃশ্য পাল্টে যায়। জিয়াং গ্রুপ তখন হুয়েন গ্রুপের সাথে একটি বড় ব্যবসায়িক চুক্তির প্রস্তুতি নিচ্ছে। ইয়ন মিয়া ততদিনে জিয়াং গ্রুপের ডিজাইন ডিরেক্টর হয়ে গেছে। অনুষ্ঠানে জিয়াং তার বক্তব্য শেষ করলো। এরপর হুয়েন ফ্যাশনের শীর্ষ মডেলের নাম ঘোষণার পালা। ইয়ন মিয়া তার নাম শোনার প্রত্যাশায় মঞ্চের দিকে এগোতে প্রস্তুত, কিন্তু সঞ্চালক ঘোষণা করলো আন্তর্জাতিক মডেল মিস ইকো এর নাম। মিস ইকোকে দেখে ইয়ন মিয়া এবং জিয়াং দুজনেই চমকে উঠলেন, কারণ এই মিস ইকো আর কেউ না, সে আমাদের ইয়ন সিং। ইয়ন সিংকে দেখে জিয়াং রেগে যায়, কিন্তু ইয়ন সিং ফিরে এসেছে কেবল তার প্রতিশোধ নিতে। অনুষ্ঠান শেষে ইয়ন সিং যখন জিয়াং এর সাথে বেরিয়ে আসে, তখন জানা যায় যে তারা দুজনে মিলে সিং জিয়াং নামের একটি কোম্পানি তৈরি করেছিল, যা এখন দেশের অন্যতম সেরা ফ্যাশন কোম্পানি। ঠিক সেই মুহূর্তে রেগে গিয়ে ইয়ন মিয়া সেখানে প্রবেশ করে এবং ইয়ন সিং এর গালের সজোরে চড় মেরে চিৎকার করে ওঠেন, তোর এত সাহস যে তুই ফিরে এসেছিস? কিন্তু ইয়ন সিং তাকে আরো জোরে চড় মেরে তার জবাব দেয়। ইয়ন মিয়া কান্নায় ভেঙে পড়ে বলে যে ইয়ন সিং তাদের অসুস্থ বাবাকে একা ফেলে চলে গেছে এবং এখন তার মডেলিং চুক্তিও কেড়ে নিয়েছে। এই কথা শুনে জিয়াং বলে, তোমার নাটক বন্ধ করো, তুমি একদম তোমার মায়ের মতো, পরের স্বামীকে চুরি করো। ইয়ন মিয়া তাকেও চড় মারতে গেলে জিয়াং তাকে থামিয়ে দেয় এবং চুপচাপ চলে যেতে বলে। জিয়াং কেবল নীরবে ইয়ন সিং এর দিকে তাকিয়ে থাকে আর ইয়ন সিং ঠান্ডা গলায় বলে, এটা তো কেবল শুরু, আমার প্রতিশোধ সবাই মাত্র শুরু হলো। ইয়ন সিং দৃঢ়ভাবে বলে, 5 বছর আগে যা যা হারিয়েছিলাম সব আমি ফিরিয়ে নেব, এবং সেখান থেকে হেঁটে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় ইয়ন সিং গাড়ি থেকে নামতেই পেছনের সিট থেকে একটি ছোট ছেলে লাফিয়ে নেমে তাকে মা বলে ডাকতে শুরু করে। ইয়ন সিং হতবাক হয়ে চারিদিকে তাকাতে থাকে। শীঘ্রই আমরা জানতে পারি ছেলেটির নাম আন। এদিকে জিয়াংও বাড়িতে তাকে খুঁজে চলেছেন। আন বাড়ি থেকে পালিয়ে এসেছে। জিয়াং রেগে তার সহকারীকে ধমকায় যে কিভাবে সে 5 বছরের একটি বাচ্চার খেয়াল রাখতে পারল না। সে সব গৃহকর্মীকে বদলানোর আদেশ দেয়। আনের ঘড়িতে ট্র্যাকার লাগানো থাকায় জিয়াং তার অবস্থান জানতে পারে এবং তক্ষুনি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ইয়ন সিং আনের সঙ্গে কথা বলে তার নাম ও বাবা মার সম্পর্কে জানতে চায় আর সরলভাবে উত্তর দেয়, তুমি তো আমার মা।
ইউনসিং হেসে বলে, বাচ্চাদের মিথ্যা বলতে নেই। আনিতে মন খারাপ করে বলে, কেউ আমাকে পছন্দ করে না, বাবা সবসময় কাজে ব্যস্ত থাকে, এখন মাও আর আমাকে ভালোবাসে না। আবেগ আপ্লুত হয়ে ইউনসিং তাকে আলতো করে সান্ত্বনা দেয় এবং আন আবার হাসতে শুরু করে। হানকে দেখে ইউনসিং এর কেবল মনে হতে থাকে তার হারানোর সন্তানের কথা। বেঁচে থাকলে সেও আনের মতোই বয়সী হতো। ঠিক তখনই জিয়াং সেখানে এসে পৌঁছায়। দুজনেই একে অপরকে দেখে চমকে ওঠে। ইউনসিং জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? জিয়াং ঠান্ডাভাবে উত্তর দেয়, তুমি ভালো করেই জানো, এবং আনের হাত ধরতে চায়, কিন্তু ইউনসিং দ্রুত তাকে থামিয়ে দিয়ে দাবি করে, এই শিশুটির সাথে আপনার সম্পর্ক কি? জিয়াং খেকে ওঠে, এটা তোমার মাথা ব্যথা নয়, অবস্থা খারাপ হওয়ার আগে সরে যাও। তখন আন বলে ওঠে, বাবা মাকে বিরক্ত করো না। এই কথা শুনে ইউনসিং পুরোপুরি হতবাক। জিয়াং তার সহকারীকে আনকে গাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে আদেশ দেয়। এরপর সে ইউনসিং এর দিকে ফিরে বলে, তুমি আমার ছেলেকে কি মিথ্যা বলেছো যে সে তোমাকে মা বলে ডাকছে? বিস্মিত ইউনসিং জিজ্ঞেস করে, আপনি কি বলছেন? আন আপনার ছেলে? জিয়াং তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি ভুলে গেলে ও আমাদের ছেলে? ইউনসিং জমে গিয়ে অবিশ্বাস নিয়ে বলে, এটা অসম্ভব। জিয়াং তাচ্ছিলের হাসি হেসে বলে, ঠিকই বলেছে, তোমার মতো একজন মানুষের পক্ষে এটা অসম্ভব। তোমার মতো একজন নির্লজ্জ মহিলা কোনোদিন আনের মা হতে পারে না। সে তাকে সতর্ক করে দেয়, আর একবারও আমার ছেলের আশেপাশে আসার চেষ্টা করবে না, নয়তো পরে আফসোস করবে। পরে জানা যায় জিয়াং গ্রুপের অবস্থা ভালো নয়, কারণ সব সেরা ডিজাইনার কোম্পানি ছেড়ে চলে গেছে। এই সমস্যার সমাধানের জন্য তিনি বিখ্যাত ডিজাইনার নাইনকে নাইনকে নিয়োগ দিতে মরিয়া এবং তার সহকারীকে একটি সাক্ষাতের ব্যবস্থা করতে বলেন। এদিকে ইউনসিং ও জানতে পারেন যে জিয়াং নাইনকে নিয়োগ দিতে চাইছে। সে হেসে বলে যে কাল সে জিয়াংকে একটি বড় ধাক্কা দেবে। পরের দিন ইউনসিং নাইনের অফিসে পৌঁছায়, যেখানে জিয়াং ইতিমধ্যেই তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। ইউনসিংকে সেখানে দেখে জিয়াং রেগে গিয়ে তাকে ব্যঙ্গ করে, চিৎকার করে বলে যে নাইনের মতো একজন বিখ্যাত ডিজাইনার কোনোদিন তার সাথে কাজ করবে না। কিন্তু ইউনসিং তাকে পুরোপুরি হতবাক করে দেয়, কারণ এই নাইন হলেন সে নিজে। জিয়াং অবিশ্বাস নিয়ে জমে থাকে। ঠিক তখনই একজন কর্মচারী এসে তাকে শ্রদ্ধার সাথে মিস নাইন বলে সম্বোধন করেন। এতে জিয়াং বিশ্বাস করতে বাধ্য হয় যে এটা সত্যি। ক্ষিপ্ত এবং বিব্রত হয়ে জিয়াং চলে যেতে উদ্যত হয়, কিন্তু ইউনসিং তাকে থামায়। সে শান্তভাবে তার কোম্পানির খারাপ অবস্থার কথা বলে এবং সতর্ক করে যে নাইন যদি সহযোগিতা করতে অস্বীকার করে তবে তার কোম্পানি শীঘ্রই দেউলিয়া হয়ে যাবে। জিয়াং ঠান্ডাভাবে উত্তর দেয়, ব্যক্তিগত বিষয় আর ব্যবসার মধ্যে মেশাবেন না। বলুন, আমার কোম্পানিতে যোগ দেওয়ার বিনিময়ে আপনি কি চান? ইউনসিং দৃঢ়ভাবে উত্তর দেয়, একটি আইনি বিবাহ বিচ্ছেদ। দেখা গেল তাদের কখনোই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি, কিন্তু জিয়াং সাথে সাথেই তার প্রত্যাখ্যান করে, কারণ যদি সে রাজি হয় তবে ইউনসিং খরপোশ হিসেবে তার সম্পত্তির একটি বড় অংশের অধিকারী হবে, যা সে কখনোই মেনে নিতে পারবে না। তাই সে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্য, জিয়াং এর বাড়িতে তার সহকারী আনের দেখাশোনার জন্য 3 জন ন্যানিকে আয়া বা গৃহকর্মী নিয়ে আসে। তাদের মধ্যে একজন হলো ইউনসিং নিজে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউনসিং এর আগে গোপনে জিয়াং এর বাড়িতে প্রবেশ করেছিল তার চুরি যাওয়া ডিজাইনগুলো খুঁজতে, যে ডিজাইনগুলো ইউন মিয়া চুরি করে জিয়াং এর কোম্পানিতে জমা দিয়ে খ্যাতি অর্জন করেছিল এবং ডিজাইন ডিরেক্টর হয়েছিল। ইউনসিং আসল কপিগুলো উদ্ধার করতে চায়, যাতে সে কপিরাইট দাবি করে জিয়াং এর কোম্পানির সুনাম নষ্ট করতে পারে, কারণ যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন জিয়াং তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে আরো জানতে পারে জিয়াং এর জীবনের নতুন নারীটিকে এই কাজের জন্য সে বাই ডিভাইস নামক একটি দামি গ্যাজেট ব্যবহার করছে। এটি একটি প্রজাপতি আকৃতির ব্রোচ, যা তার আসল চেহারা অন্যদের থেকে লুকিয়ে রাখে, কিন্তু ক্যামেরায় তা পরিষ্কার দেখা যায়। তাই এটি ব্যবহার করার সময় তাকে যে কোনো নজরদারি ক্যামেরা থেকে দূরে থাকতে হবে। বর্তমানে ফিরে এসে জিয়াং তাকে চিনতে পারে না। সে 3 ন্যানির সাক্ষাৎকার নিতে শুরু করে, জানতে চায় তারা কিভাবে আনের যত্ন নেবে। প্রথমে দুজনকে শোনার পরেই সে সাথে সাথে তাদের বাতিল করে দেয়। এরপর ইউনসিং এর পালা। সে নরম স্বরে বলে, আমি ওকে নিজের সন্তানের মতো দেখভাল করব। জিয়াং তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার নিজের কোনো সন্তান আছে? সে উত্তর দেয়, না। জিয়াং তখন ঠান্ডাভাবে বলে, তাহলে কিভাবে আপনি বলেন যে নিজের সন্তানের মতো যত্ন নেবেন যখন আপনি এর অভিজ্ঞতা পাননি
এবং তাকে বাতিল করে দেন। কিন্তু হঠাৎ আন দৌড়ে আসে এবং তার পা জড়িয়ে ধরে মা বলে চিৎকার করতে থাকে। সহকারী তাকে টেনে সরাতে চেষ্টা করে, কিন্তু জিয়াং ইউন সিং এর কাছে এগিয়ে এসে তার নাম জিজ্ঞেস করে। ঘাবড়ে গিয়ে সে ইতস্তত করে। জিয়াং মুচকি হেসে বলে, আজ থেকে আমি তোমাকে নৃত্যে বলে ডাকবো, কারণ তোমার মুখটা বেশ গোলগোলে। জিয়াং তাকে বাড়িতে পরার জন্য এমন একটি পোশাক দেন যা দেখতে অনেকটা ওয়েট্রেসের ইউনিফর্মের মতো। তার সহকারী তাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়, তবে পরের ঘরের পাশে একটি রুমে তাকে প্রবেশ করতে বারণ করে, যে রুমটি দীর্ঘদিন ধরে তালা দেওয়া রয়েছে। ইউন সিং তার অনুসন্ধান শুরু করে, কিন্তু সেখানে কোনো নারীর পোশাক খুঁজে পায় না। এতে সে অবাক হয় যে জিয়াং এর জীবনের সেই অন্য নারীটি আসলে কে। পরের দিন সকালে ইউন সিং জিয়াং এর জন্য মধু জল নিয়ে আসে। সে দেখে জিয়াং ঘুমন্ত অবস্থায় ফিসফিস করে কথা বলছে, যেন সে কাউকে যেতে দিতে চাইছে না। সে তাকে জাগিয়ে দেয় এবং জিয়াং সহজাতভাবে তাকে জড়িয়ে ধরে। নিজেকে মুক্ত করতে ইয়ং সিং তাকে ঠেলে সরিয়ে আলতো করে চড় মারে। আশ্চর্য হয়ে জিয়াং উঠে বসে, আর ইয়ং সিং রসিকতা করে বলে যে সে খুবই পাতলা ঘুমায়। সে কাপটি নামিয়ে রাখতে শব্দে তার ঘুম ভেঙে গেছে। জিয়াং তার কথা বিশ্বাস করে এবং তাকে চলে যেতে বলে। পরে কোম্পানিতে শেয়ার হোল্ডারদের মিটিং থাকায় ইয়ং সিং জিয়াং এর শার্ট প্রস্তুত করে। সে তার লকারটি দেখে এবং মনে পড়ে যে জিয়াং সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ফাইল সেখানে রাখে। দেখার সময় সে পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু জিয়াং অফিসে যাওয়ার আগে তাকে ধরে ফেলে। ইয়ং সিং লকার খোলার উপায় নিয়ে ভাবতে শুরু করে এবং বাড়ির অন্যান্য অংশ পরীক্ষা করে। সে জানে না যে জিয়াং পুরো বাড়িতে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে। ফুটেজ পরীক্ষা করার সময় জিয়াং ইয়ং সিং এর মুখ দেখে এবং চমকে ওঠে, কিন্তু সে তাকে কাজ চালিয়ে যেতে দেন। তার উদ্দেশ্য জানতে আগ্রহী হয় যে সে তার বাড়িতে কি করতে এসেছে। মিটিং শেষ করে জিয়াং বাড়ি ফেরে এবং ইয়ং সিংকে তার মাথা মেসেজ করে দিতে বলে। নির্দেশ অনুযায়ী ইয়ং সিং আঙুল দিয়ে তার কপাল টিপে দেয়। জিয়াং ধীরে ধীরে মেসেজ করতে বলে, কিন্তু আলতো কাজ দেখে আরো জোরে চাপ দিতে বলে। সে জোরে চাপ দিতেই জিয়াং লাফিয়ে ওঠে, চিৎকার করে বলে, তুমি কি আমাকে আঘাত করার চেষ্টা করছো, এবং রেগে চলে যায়। ইয়ং সিং বাড়ি পরিষ্কার করতে গিয়ে ইয়ন মিয়ার মুখোমুখি হয়। তাকে দেখে সে চলে যেতে চায়, কিন্তু আন দৌড়ে এসে তাকে মা বলে ডাকে। ইয়ন মিয়া তখন ইয়ং সিং এর উপর কটূক্তি শুরু করে, কিন্তু ইয়ং সিং শান্তভাবে তাকে তার ভাষা সংযত করতে বলে। ক্ষিপ্ত হয়ে ইয়ন মিয়া তাকে চড় মারার চেষ্টা করে, কিন্তু তখনই জিয়াং সেখানে আসে। তাকে দেখে ইয়ন মিয়ার আচরণ পাল্টে যায় এবং সে প্রেমপূর্ণভাবে তার সাথে কথা বলতে শুরু করে, যদিও জিয়াং তার দিকে মনোযোগ দেয় না। এরপর ইয়ন মিয়া জিয়াংকে ফাঁসানোর চেষ্টা করে। সে তার পা জিয়াং এর পায়ের সাথে জড়িয়ে দেয় যাতে সে তার উপরে পড়ে যায়। জিয়াং পড়ে যায়, তবে ইয়ন মিয়ার উপর না পড়ে দুর্ঘটনাক্রমে সোজা ইয়ং সিং এর উপরে পড়ে। দুজনেই অত্যন্ত কাছাকাছি এসে পড়ে, তাদের মুখ কেবল ইঞ্চি খানেক দূরে। ইয়ন মিয়া সাহায্য করতে উঠতে গিয়ে গোড়ালিতে মোচড় খায় এবং তাদের উপর আছড়ে পড়ে। এই ধাক্কার কারণে জিয়াং এবং ইয়ং সিং দুর্ঘটনাক্রমে একে অপরের ঠোঁটে ঠোঁট ছোঁয়, যা দেখে আশেপাশের সবাই হতবাক। উঠে দাঁড়িয়ে ইয়ং সিং রাগে জিয়াং এর গালে সজোরে চড় মারে। আশ্চর্যের বিষয়, জিয়াং এর কোনো প্রতিবাদ করে না। ইয়ং সিং চলে যাওয়ার পর জিয়াং ইয়ন মিয়াকে বলে সন্ধ্যাবেলা হুইন কসমেটিক্স এর ব্র্যান্ড ইভেন্টে যাওয়ার জন্য তাদের প্রসাধনী ব্যবহার করে সেজে আসতে। সে তাকে নির্দেশ দেয় যে কোম্পানির সিইও মিসেস হুয়ের সামনে তাদের পণ্য সম্পর্কে ইতিবাচক কথা বলতে, যাতে সে তার সুনজর লাভ করতে পারে। তবে ইয়ন মিয়া এতে অসম্মত হয়, বলে যে হুয়েনের প্রসাধনী খুবই নিম্নমানের এবং তার ত্বকের ক্ষতি করতে পারে। জিয়াং কঠোরভাবে তাকে মনে করিয়ে দেয়, যদি সে সত্যি সেই চুক্তিটি চায় তবে ইভেন্টে তাকে অবশ্যই তাদের পণ্য ব্যবহার করতে হবে। সেই সন্ধ্যায় ইয়ন মিয়া মিসেস হুয়ের প্রশংসা করতে থাকে। ইন্ডাস্ট্রিতে ইকো নামে পরিচিত ইয়ং সিং এর জায়গা দখল করার চেষ্টা করে, কিন্তু মিসেস হুয়া তাকে খুব একটা পাত্তা দেয় না। ইকো মানে ইয়ং সিং পৌঁছানো মাত্রই মিসেস হুয়া তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এতে ইয়ন মিয়া রাগে ফেটে পড়ে। ঈর্ষার বশে সে ইয়ং সিং এর পোশাক নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে, কিন্তু ইয়ং সিং এবং মিসেস হুয়া দুজনেই তাকে উপেক্ষা করে। অপমানিত হয়ে ইয়ন মিয়া মেজাজ হারিয়ে চিৎকার করতে শুরু করে। ইয়ং সিং এর বিরুদ্ধে তার মডেলিং চুক্তি চুরি করার অভিযোগ আনে। পার্টির সবাই দৃশ্যটি দেখতে জমা হয়। ঠিক তখনই একটি ভয়েস রেকর্ডিং বাজতে শুরু করে। এটি
ছিল ইয়ন মিয়ার, যেখানে সে আগে হুয়েন কসমেটিক্সের বদনাম করেছিল। ইয়নসিং গোপনে এটি রেকর্ড করেছিল। এই কথা শুনে মিসেস হুয়া ঘোষণা করে যে সে আর কখনোই ইয়ন মিয়ার সাথে কাজ করবে না এবং সাথে সাথে ইয়নসিংকে হুয়েনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন। ক্ষুব্ধ হয়ে ইয়ন মিয়া হাত দিয়ে সজোরে আঘাত করে। তার আঙুলে থাকা আংটির আঘাতে ইয়নসিং এর গলা কেটে যায়। জিয়াং তাকে থামাতে ছুটে যায়, কিন্তু ইয়ন মিয়া ভিকটিম সাজার ভান করে। জিয়াং তার ভান বুঝতে পারে এবং ইয়নসিং চলে যেতে থাকলে সে তার পিছনে স্পষ্টতই তার আঘাত নিয়ে উদ্বিগ্ন হয়। পরে ন্যানির বেশে ইয়নসিং ভাবতে থাকে জিয়াং কি সত্যি তার জন্য চিন্তা করে, কারণ সে তো তার পিছু নিয়েছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে যে তার বায়োনিক চোখের ডিভাইসটি ঠিক মতো কাজ করছে না। তখন সে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে পা রাখে। তখন দেখে জিয়াং সেখানে দাঁড়িয়ে আছে, তার জন্য ব্যান্ডেজ নিয়ে এসেছে। তখন সে একটি কথাও না বলে চলে যায়। এটি দেখে ইয়নসিং এর মন মুহূর্তের জন্য নরম হয়ে যায়। সে আবারও তার কথা ভাবতে শুরু করে। এরপর তার বায়োনিক চোখটা যে বানিয়েছিল তাকে বার্তা পাঠিয়ে তা মেরামত করিয়ে নেয়। ঠিক হওয়ার পর সে আবার জিয়াং এর বাড়িতে ফিরে আসে। জিয়াং বাড়ি ফিরলে ইয়নসিং তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাকে থামিয়ে দিয়ে বলে কথা বলার সময় যেন তার দিকে তাকে কথা বলে। সে তার গলার ক্ষতটি লক্ষ্য করেছিল। সে আলতো করে বলে শুধু ব্যান্ডেজে কাজ হবে না। জিয়াং ইয়নসিংকে বলে যে তার গলার ক্ষতে সঠিকভাবে ড্রেসিং করা দরকার। তাই সে তার ফার্স্ট এইড বক্স বের করে এবং আলতোভাবে তার আঘাতের পরিচর্যা করে। এই সময় দুজন আবারও কাছাকাছি আসে। ঠিক সেই মুহূর্তে ইয়ন মিয়া তাদের একসাথে দেখে ফেলে। সে সেখানে এসেছিল জিয়াং এর সাথে রাত কাটানোর উদ্দেশ্যে, যাতে সে প্রেগনেন্ট হলে জিয়াং তাকে বিয়ে করতে বাধ্য হয়। এদিকে ইয়নসিং তার বন্ধুকে আন সম্পর্কে খোঁজ নিতে বলে, কিন্তু তখনই সে দেখে ইয়ন মিয়া গোপনে জুসের মধ্যে কিছু একটা মেশাচ্ছে, যাতে সেই জুসটি খাওয়ার পরে জিয়াং তার প্রতি আকর্ষিত হয়। কিন্তু জিয়াং যে সিসিটিভি ক্যামেরায় সবকিছু দেখছিল সে এটিও লক্ষ্য করে। ইয়ন মিয়া চলে যাওয়ার পর ইয়নসিং সেই জুস অন্য একটি গ্লাসে ঢেলে তাতে ঘুমের পাউডার মিশিয়ে দেয়। তারপর ইয়ন মিয়ার আসল গ্লাসটি ফ্রিজে রেখে দেয়। পরে ইয়ন মিয়া এসে দুটি গ্লাসই জিয়াং এর কাছে নিয়ে যায় যেন স্বাভাবিক জুস। জিয়াং যে ইতিমধ্যেই সন্দেহপ্রবণ ছিল তা পান করে না, কিন্তু ইয়ন মিয়া পান করে এবং শীঘ্রই ঘুমিয়ে পড়ে। জিয়াং যে কিছুটা পান করেছিল বাইরে পা রাখে এবং ইয়নজিংকে দেখে প্রশ্ন করতে শুরু করে যে সে কেন ফিরে এসেছে। 5 বছর আগের সমস্ত রাগ সে তার উপর উগরে দেয়। ইয়নসিং চমকে ওঠে, ভাবে যে ছদ্মবেশের ব্রোচ পরার সত্ত্বেও জিয়াং তাকে কিভাবে চিনতে পারলো। তখন জিয়াং হঠাৎ ক্ষমা চেয়ে বলে সে ভুল করে তাকে তার এক্স ওয়াইফ ভেবেছিল। এরপর সে ফ্রিজ থেকে দুটি গ্লাস জুস নিয়ে আসে যা ইয়ন মিয়া তৈরি করেছিল। তারা দুজনেই পান করে, কিন্তু শীঘ্রই অস্বাভাবিক উষ্ণতা অনুভব করতে শুরু করে। ইয়নসিং জিজ্ঞেস করে সে জুস কোথা থেকে পেল। জিয়াং উত্তর দেয় ফ্রিজ থেকে। ইয়নসিং সাথে সাথেই বুঝতে পারে এটি সেই নেশা জাতীয় জুস। জুসের প্রভাবে জিয়াং নিয়ন্ত্রণহীনভাবে আবেগপ্রবণ হয়ে ওঠে এবং তার দিকে তাকিয়ে থাকে। ইয়নসিং বাথরুমে ছুটে যায় পালানোর জন্য, কিন্তু জিয়াং তার পিছু নেয় এবং জোর করে তাকে কিস করে। সে শাওয়ার চালু করে তাকে হুঁশে আনার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। তাদের আবেগ উপচে পড়ে এবং রাতটি ঘনিষ্ঠতায় কাটে। পরের দিন সকালে ইয়নসিং জিয়াং এর পাশে জেগে ওঠে। সে সেখানে তার পুরনো ফোনটি খুঁজে পায়। তার ফেস আইডি ব্যবহার করে সেটি আনলক করে এবং পাসওয়ার্ড সুরক্ষিত সমস্ত ফাইল নিজের ফোনে ট্রান্সফার করে নেয়। সে সেগুলোকে তার হ্যাকার বন্ধুকে ডিকোড করার জন্য পাঠিয়ে নীরবে চলে যায়, কিন্তু জিয়াং ঘুমের ভান করছিল। সে চোখ খুলে মনে মনে বলে আর কতদিন তুমি ভান করবে। পরে ইয়নসিং তার ডিজাইনার নাম নাইনের পরিচয় দিয়ে জিয়াংকে তাদের সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ফোন করে। জিয়াং তার অফিসে ছুটে যায় এবং তার সব শর্তে রাজি হয়ে যায়, যদিও এবার সে বিবাহ বিচ্ছেদের কথা উল্লেখ করেনি। তবে চুক্তি স্বাক্ষর করার সময় তার পুরুষ বন্ধুর সাথে ইয়নসিং এর ঘনিষ্ঠতা দেখে জিয়াং ঈর্ষান্বিত হয় এবং একটি বানান ফুলের অজুহাত দেখে তাকে বাধা দেয় যেন চুক্তিটি পুনরায় করার জন্য তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারে। ইয়নসিং এর বন্ধু তাকে জিয়াং এর সাথে যেতে বারণ করে। এতে জিয়াং আবার ঈর্ষান্বিত হয় এবং রেগে চলে যায়। এরপর ইয়নসিং এর বন্ধু তাকে জিজ্ঞেস করে তুমি ডিভোর্সটা চাইলে না কেন। ইয়নসিং উত্তর দেয় সে ব্যবসা আর ব্যক্তিগত বিষয়ে আলাদা রাখতে চায়। তার বন্ধু সতর্ক করে দেয় হয়তো তুমি ওর কথা বেশি ভাবছো, কিন্তু তোমার প্রতিশোধের কথা ভুলো না। এতে ইয়নসিং বলে আমি প্রতিশোধ ভুলিনি, আমি জিয়াং গ্রুপের সাথে সহযোগিতা করছি শুধু তার কোম্পানিটা নিজের হাতে তুলে নেওয়ার জন্য। এরপর তার বন্ধু আন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায় আনের বাবা মা দুর্ঘটনায় মারা যাওয়ার পর জিয়াং তাকে দত্তক নিয়েছে। এদিকে জিয়াং
তার সহকারীকে 5 বছর আগে ইউন সিং এবং সেই বিদেশি ধনকুবের ভাইরাল হওয়া ছবিগুলো তদন্ত করার নির্দেশ দেয়। অন্যদিকে ইউন সিং এর বন্ধু জিয়াং এর পাসওয়ার্ড সুরক্ষিত ফাইলগুলো ডিক্রিপ্ট করে ফেলে এবং জিয়াং আর অন্য এক নারীর মধ্যকার বার্তা খুঁজে পায়। এই চ্যাটগুলো থেকে ইউন সিং জানতে পারে জিয়াং তাকে শুধুমাত্র বাচ্চাটির জন্য বিয়ে করেছিল আর বাচ্চা জন্ম নেওয়ার পরই সে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে সেই অন্য নারীকে বিয়ে করার প্ল্যান করে। সে সেই নারীর সাথে জিয়াং এর একটি ছবিও খুঁজে পায় যা তাকে গভীরভাবে আঘাত করে। জিয়াং যে কতটা নিষ্ঠুর সেই কঠিন সত্যটা জানার পর ইউন সিং তাকে সম্পূর্ণ ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। সে আবার ন্যানির ছদ্মবেশ নেয় এবং লুকিয়ে জিয়াং এর ঘরে প্রবেশ করে এবং তার লকারটি খোলে। লকারটির পাসওয়ার্ড ছিল 20, যে তারিখে তাদের বিয়ে হয়েছিল, যেদিন তাদের সন্তানের জন্ম হয়েছিল যা পরে মারা যায়। আর সেই দিনই জিয়াং তাকে বাড়ি থেকে বের করে দেয়। লকারের ভেতরে সে তার আসল ডিজাইনের ফাইলগুলো খুঁজে পায়। ঠিক যখন সে বেরিয়ে যেতে উদ্যত হয় তখনই জিয়াং চলে আসে। সে দ্রুত আলমারি বন্ধ করে কিন্তু তার পোশাক সেখানে আটকে যায়। ইতিমধ্যে জিয়াং এর সহকারী এসে তাকে জানায় যে আন তার জন্মদিনে ইউন সিংকে আমন্ত্রণ জানাতে চায় এবং সে না এলে জন্মদিনের উৎসব করবে না। এরপর জিয়াং লক্ষ্য করে যে ইউন সিং এর পোশাক আলমারিতে আটকে আছে এবং বুঝতে পারে যে ভেতরে লুকিয়ে আছে। সে জোরে জোরে বলতে থাকে যে সে অবশ্যই ইউন সিংকে জন্মদিনে আমন্ত্রণ জানাবে এবং সে নিশ্চিত আসবে। এই বলে সে বেরিয়ে যায়। ইউন সিং আন সম্পর্কে আরো জানার জন্য এই সুযোগটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং সন্ধ্যায় জন্মদিনের পার্টিতে যায়। সে আনকে একটি উপহার দেয় যা সে সানন্দে গ্রহণ করে, কিন্তু ইউন মিয়া এর দেওয়া উপহার সে প্রত্যাখ্যান করে। এতে শাশুড়ি বা জিয়াং এর মা রেগে গিয়ে ইউন সিংকে চলে যেতে বলে, কিন্তু জিয়াং তাকে থামিয়ে বলে ইউন সিং আনের অতিথি, সে থাকবে। তখন আন জেদ ধরে যে সে তার মা বাবা ইউন সিং এবং জিয়াং এর সাথে কেক কাটবে। এটা শুনে শাশুড়ি এবং ইউন মিয়া রেগে গেলেও রাজি হওয়া ছাড়া উপায় ছিল না, কারণ বাচ্চা জেদ ধরেছে। ইউন সিং এবং জিয়াংকে একসাথে দেখে ইউন মিয়া খুবই ফেটে পড়ে। রাগের মাথায় সে ইউন সিং এর দিকে এক গ্লাস পানি ছুঁড়ে মারে এবং চিৎকার করে বলে, তুই আমার জিয়াংকে ছিনিয়ে নিতে চাইছিস। কিন্তু জিয়াং উল্টো ইউন মিয়াকে তার আচরণের জন্য বকা দেয়। জিয়াং ইউন মিয়ার পক্ষ থেকে ইউন সিং এর কাছে ক্ষমা চেয়ে তাকে ভেতরে গিয়ে পোশাক বদলে আসতে বলে, কিন্তু জিয়াং এর মা বলে এখানে কোনো নারীর পোশাক নেই। ঠিক তখনই আন বলে ওঠে, আছে, আমার মায়ের জন্য পোশাক আছে। এই বলে আন তাকে পরের ঘরের পাশে সেই তালা দেওয়া ঘরে নিয়ে যায়, যে ঘরে ঢুকতে জিয়াং এর সহকারী তাকে বারণ করেছিল। আন জোর দিয়ে বলে, প্লিজ ভেতরে যাও, তুমি সেখানে পোশাক খুঁজে পাবে। ইউন সিং ঘরে ঢোকার সাথে সাথেই দেখতে পায় জিয়াং এবং তার 5 বছর আগের সব পুরনো পোশাক এখনো যত্ন করে রাখা আছে, এমনকি তাদের দুজনে মিলে কেনা বাচ্চার জামা কাপড়ও সেখানে ছিল। সে তাদের বাগদানের আংটিও খুঁজে পায় যা তাকে অবাক করে দেয়। জিয়াং এই সব জিনিস এতদিন সাবধানে রেখেছিল। এরপর সে তার বিয়ের পোশাকটি দেখে এবং সেটি পরার সময় জিয়াং ঘরে প্রবেশ করে। তাকে পোশাক বদলাতে দেখে জিয়াং তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয় এবং জিজ্ঞেস করে, তুমি এই ঘরে কেন এসেছো? সে উত্তর দেওয়ার আগে কেউ একজন ঘরের দিকে আসতে শুরু করে, তাই জিয়াং দ্রুত ইউন সিংকে লুকিয়ে ফেলে। দেখা যায় সেটি তার সহকারী যে আনকে খুঁজতে এসেছিলেন। সহকারী চলে গেলে ইউন সিং জিয়াংকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আনকে দত্তক নিয়েছেন? যদি তাই হয় তবে আমি তার দত্তক নেওয়ার প্রমাণ দেখতে চাই। কিন্তু জিয়াং অস্বীকার করে বলে, এটা তোমার জানার বিষয় না। ইউন সিং উত্তর দেয়, এটা আমার বিষয়, কারণ আন আমাকে মা বলে ডাকে। এতে জিয়াং তাচ্ছিল্য করে বলে, আন তো তার ন্যানিকেও মা বলে ডাকে, তাহলে কি আমাকে তাকেও দত্তক নেওয়ার প্রমাণ দেখাতে হবে? এই কথা শুনে ইউন সিং রেগে তাকে চলে যেতে বলে। এরপর সে সেই বিয়ের পোশাকটি পরে বাইরে আসে, যা দেখে জিয়াং এর মা আর ইউন মিয়া হতবাক হয়ে যায়। তবে আন জেদ ধরে যে ইউন সিংকে তাদের সাথে থাকতে হবে। এতে ইউন মিয়া আর তার মা রেগে গিয়ে স্থান ত্যাগ করেন। সেই রাতে ইউন সিং আর জিয়াং আনের জন্মদিন একসাথে উদযাপন করে, নাচে আর আনন্দ করে। সবার সময় হলে আন একা ঘুমাতে অস্বীকার করে এবং বলে যে সে তার মা বাবার সাথে ঘুমাবে। তাই জিয়াং আনের জন্য ইউন সিংকে থেকে যেতে অনুরোধ করে এবং সে রাজি হয়। ঘুমানোর সময় আন তাদের দুজনের হাত একসাথে ধরে রাখে এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিয়াং ঘুম থেকে উঠে দেখে ইউন সিং ততক্ষণে চলে গেছে। তখন তার সহকারী এসে তাকে জানায় যে 5 বছর আগে ইউন সিং এবং সেই বিদেশি ধনকুবের ছবিগুলো
পুরোপুরি বানানো ছিল, এর কোনোটি সত্যি ছিল না। এই কথা শুনে জিয়াং চরম অনুশোচনায় ভোগে। সে বুঝতে পারে ইউনসিং নির্দোষ হওয়ার সত্ত্বেও সে এতদিন তাকে ভুল বুঝেছে। সহকারী তাকে পরামর্শ দেয়, স্যার আপনার উচিত তার সাথে এই ভুল বোঝাবুঝিটা দূর করা। কিন্তু জিয়াং বলে এটা এত সহজ নয়, সে আমাকে সহজে ক্ষমা করবে না, আমাকে ধীরে ধীরে তার কাছাকাছি যেতে হবে। সে ইউনসিং এর খবর জানতে চাইলে সহকারী জানায় যে সে একজন পুরুষ মডেলের সাথে ফটোশুটে গেছে। এটা শুনে জিয়াং উৎসাহিত হয় এবং সঙ্গে সঙ্গে ফটোশুটের উদ্দেশ্যে রওনা হয়। সে সেখানে পৌঁছে দেখে ইউনসিং সেই পুরুষ মডেলের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে পোজ দিচ্ছে, যা তাকে ক্ষুব্ধ করে তোলে। তাই সে মডেলটির সমালোচনা করতে শুরু করে, বলে আপনি ঠিকভাবে পোজ দিচ্ছেন না। এরপর জিয়াং নিজেই ইউনসিং এর সাথে পোজ দেওয়ার জন্য সেটে ঢুকে পড়ে। শুটের সময় জিয়াং হঠাৎ ইউনসিংকে কাছে টেনে নেয় এবং তাকে কিস করে, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। পুরুষ মডেলটি রেগে গিয়ে বলে, আপনি ইউনসিং এর সাথে বাজে আচরণ করছেন, আমি কোম্পানির সিইও মিস্টার জিয়াং এর কাছে এর রিপোর্ট করব। কিন্তু যখন সে জানতে পারে যে জিয়াংই তাকে কিস করেছেন, সে আসলে সিইও স্বয়ং জিয়াং, তখন সে সাথে সাথে তার স্তম্ভি শুরু করে। যদিও জিয়াং রেগে গিয়ে তাকে দূর হয়ে যেতে বলে, ঠিক তখনই ক্রুদের মধ্যে একজন ইচ্ছাকৃতভাবে স্টেজ লাইট ইউনসিং এর দিকে ফেলে দেয়, কিন্তু জিয়াং দৌড়ে তাকে বাঁচায়। তবে এই প্রক্রিয়ায় তার হাত মারাত্মকভাবে আহত হয়। ইউনসিং সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়। সে তার সহকারীকে তার যত্ন নিতে বলে, কিন্তু সহকারী বলে, আপনার কারণেই বসের এমন হয়েছে, তাই আপনারই তার দেখভাল করা উচিত, আমার অফিসে গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বলে সে চলে যায়। এরপর জিয়াং মনোযোগ আকর্ষণ করার জন্য তার হাত খুব ব্যথা করছে বলে ভান করতে শুরু করে। সেটা দেখে ইউনসিং ডাক্তারকে ডাকতে চাইলে জিয়াং তাকে থামায় এবং মস্করা করে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য চিন্তিত? ইউনসিং সোজা সাপটা উত্তর দেয়, না, তোমাকে নিয়ে নষ্ট করার মতো সময় আমার নেই, এবং চলে যায়। কিছুক্ষণ পর সে একজন গৃহকর্মীর ছদ্মবেশে ফিরে আসে। এটা দেখে জিয়াং গোপনে খুশি হয়। এরপর সে তাকে একসাথে দুপুরের খাবার ক্ষেত্রে আমন্ত্রণ জানায়। ইউনসিং তাকে বলে যে আনো তাদের সাথে এসেছে, তাই তারা তিনজন একসাথে দুপুরের খাবার খেতে যায়। সেখানে জিয়াং তার ছোটখাটো অভিনয় চালিয়ে যায়, ভান করে যে এক হাতে ঠিক মতো খেতে পারছে না। সে মনোযোগ আনার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করে, কিন্তু ইউনসিং তার দিকে ফিরেও তাকায় না। অবশেষে জিয়াং তাকে খাইয়ে দিতে বলে, তাই সে খাবারগুলো বড় বড় টুকরা করে রুক্ষভাবে তাকে খাইয়ে দেয়। বাবাকে চিবানোর জন্য কষ্ট করতে দেখে আনন্দে হেসে ওঠে। পরে জিয়াং যখন তার ল্যাপটপে কাজ করছিল, ইউনসিং তাকে কিছু পানি দেয় এবং চলে যেতে চায়, কিন্তু জিয়াং তাকে থামিয়ে বলে, আমি এক হাতে টাইপ করতে পারছি না, আমাকে সাহায্য করো। তাই তারা দুজনে একসাথে বসে পাশাপাশি কাজ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে জিয়াং এর মা সেখানে আসে এবং তাদের একসাথে দেখে খুবই চিৎকার করে বলে, তুমি এই কাজের মেয়ের সাথে এখানে কি করছো? সে জিয়াংকে টেনে বাইরে নিয়ে আসে এবং তাকে এই কাজের মেয়েকে বিদায় করতে বলে। সে বলে এর বদলে ইয়ন মিয়া তার যত্ন নেবে। এরপর তিনি ইয়নসিংকে বাঁচানোর জন্য আহত হয়, তাকে বকা দেয়। কিন্তু এবার জিয়াং এর ধৈর্যের বাঁধ ভাঙে এবং সে বলে, আমি জানি ইয়নসিং এর উপর সেই হামলার ব্যবস্থা তুমিই করেছিলে। এই কথা শুনে তার মা নিজেকে রক্ষা করে বলে, আমি তোমার ভালোর জন্য এটা করেছিলাম। 5 বছর পরও ওই মেয়েটা তোমাকে ধরে রাখতে চাইছে। এখানে প্রকাশ পায় জিয়াং সত্যি ইয়নসিংকে ভালোবাসতো। 5 বছর আগে সে তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই তাকে বিয়ে করেছিল। ইয়নসিং জিয়াং এর বাবার অবৈধ কন্যা হওয়ায় তার মা এই বিয়ে কোনোদিনই মেনে নিতে পারেনি এবং ইয়নসিংকে আরো বেশি ঘৃণা করত। কিন্তু জিয়াং দৃঢ়ভাবে তাকে সতর্ক করে দেয়, ইয়নসিং এখনো আমার স্ত্রী, আমাদের মধ্যে কি হবে সেটা আমার সিদ্ধান্ত, তার থেকে দূরে থাকো। আর যদি আর কখনো তাকে আঘাত করার চেষ্টা করো, তবে আমি ভুলে যাব যে তুমি আমার মা। এই বলে সে সেখান থেকে রেগে চলে যায়। এরপর দৃশ্যে জিয়াং এর জরুরিভাবে 1 নাম্বার পায়, কিন্তু আহত হাতের কারণে সে নিজের প্যান্টের চেন খুলতে পারছিল না। তাই সে ইয়নসিংকে সাহায্যের জন্য ডাকে। ইয়নসিং চরম বিব্রত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা জানতে পারি যে জিয়াং এর একটি অস্ত্রোপচার হতে চলেছে, যা তার মাকে চিন্তিত করে তোলে। ডাক্তার বেরিয়ে এসে জানান যে জিয়াং এর অস্ত্রোপচার বা অপারেশন সফল হয়েছে, তবে সে এখনো অচেতন, তাই কিছুক্ষণ পর তার সাথে দেখা করা যাবে। ইয়নসিং যে গোপনে কাছাকাছি শুনছিল, জিয়াং নিরাপদ শুনে খুব খুশি হয়, কিন্তু বের হওয়ার সময় সে দুর্ঘটনাক্রমে একজন নার্সের সাথে ধাক্কা খায়। এতে তার ব্রোচ
ব্রুসটি নিচে পড়ে আবার ভেঙে যায়। ঠিক তখনই ডাক্তার এসে তাকে জিয়াং এর স্ত্রী হিসেবে চিনতে পারে। সে তাকে বলে যে আন হুবহু তার মতো দেখতে হয়েছে, তার চোখ, ব্রু সবকিছু একই। এরপর তিনি যোগ করেন যে জিয়াং হসপিটালে ভর্তি হওয়ার সত্ত্বেও তিনি একবারও দেখতে আসেননি। তিনি জিজ্ঞেস করেন, আপনি কি সত্যি কাজে এত ব্যস্ত? ইউন সিং উত্তর দেয়, এমন কিছু নয়, এবং ভাবতে শুরু করে আন কি সত্যি তার এবং জিয়াং এর সন্তান। পরে সে তাকে বাঁচানোর জন্য জিয়াংকে ধন্যবাদ জানাতে চায়। সে আবার তার ফোন পরীক্ষা করে এবং 5 বছর আগের সব পুরনো ছবি খুঁজে পায়। আর এবার সে একই মেয়ের সাথে চ্যাট বার্তাগুলো দেখে, কিন্তু এই চ্যাটগুলো আগেরগুলোর চেয়ে আলাদা ছিল। এখানে মেয়েটি জিয়াংকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল, কিন্তু জিয়াং দৃঢ়ভাবে তাকে প্রত্যাখ্যান করে বলছিল যে তার স্ত্রী ইউন সিংই তার সবকিছু। এটা দেখে ইউন সিং খুশি এবং বিভ্রান্ত উভয়ই হন। আগের চ্যাটগুলো কি আসল ছিল না নকল তা জানার জন্য সে তার বন্ধুর সাথে দেখা করে। বন্ধুটি ফোল্ডারটি চেক করে, কিন্তু যখন সে এটি আবার খুলতে যায় তখন তার ল্যাপটপে হঠাৎ ভাইরাস আক্রমণ করে। তারা সাথে সাথে বুঝতে পারে যে কেউ ইচ্ছাকৃতভাবে এটি করেছে, যার মানে সেই পুরনো চ্যাটগুলো নকল ছিল এবং কেউ তাদের প্রতিটি পদক্ষেপ গোপনে দেখছিল। এরপর ইউন সিং ব্রোসটির মালিক, যে নিজেকে মামাস বয় নামে পরিচয় দেয়, তার সাথে যোগাযোগ করে। সে তাকে একটি নির্দিষ্ট স্থানে দেখা করতে বলে নতুন ব্রোস দেওয়ার জন্য, কিন্তু সে নিজে সশরীরে আসেনি। আর তখনই প্রকাশ পায় যে মামাস বয় আসলে আন নিজে। আরও জানা যায় যে ব্রোসটি জিয়াং এর একটি সহায়ক কোম্পানির দ্বারা তৈরি। ঠিক তখনই জিয়াং সেখানে এসে আনকে হাতে নাতে ধরে ফেলে। দেখা যায় জিয়াং ব্রোসটি আনকে পরীক্ষার জন্য দিয়েছিল, কিন্তু আন তার মা ইউন সিং এর কাছে সেটি বিক্রি করে দিয়েছে যাতে তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা যায়। এরপর জিয়াং আনকে এই বিষয়টি গোপন রাখতে বলে। পরে জিয়াং এমন একটি বিশেষ চশমা পরে বাড়ি ফেরে, যা ব্রোচ পরা থাকলেও একজন মানুষের আসল চেহারা দেখতে সাহায্য করে। ঘরে ঢুকেই সে ইউন সিং এর দিকে তাকিয়ে থাকে, আর ইউন সিং তখন ডিএনএ পরীক্ষার জন্য তার চুলের নমুনা সংগ্রহ করার কথা ভাবছিল। যখন সে ঘুরে দাঁড়ায়, জিয়াং বলে, আমার মনে হয় না এই পোশাকটা তোমাকে মানাচ্ছে, চলো অন্য একটা নিয়ে আসি। কেনাকাটার সময় ইউন সিং ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। আর কিছুক্ষণ পর তার বন্ধু ফোন করে তাকে জানায় যে আন এবং জিয়াং এর ডিএনএ মিলে গেছে, যার মানে আন সত্যি জিয়াং এর ছেলে। তবে আনের সাথে ইউন সিং এর ডিএনএ মেলানোর রিপোর্ট এখনো আসেনি। ইউন সিং এর বন্ধু 5 বছর আগের কিছু প্রমাণ পুরনো ফাইলও খুঁজে পায়, যা জিয়াং এর কোম্পানির বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। সে সেগুলো তাকে দিয়ে বলে, এবার প্রতিশোধ নেওয়ার পালা তোমার। পরের দিন জিয়াং এর অফিসে শেয়ার হোল্ডারদের মিটিং হয়। সেখানে সবাই দাবি করে যে জিয়াং ফ্যাশনের ডিজাইনার বিভাগ বন্ধ করে দেওয়া হোক, কারণ এটি গত 2 বছর ধরে লোকসানে চলছে। কিন্তু জিয়াং রাজি হয় না, কারণ এই ব্র্যান্ডটি ছিল তার এবং ইউন সিং এর স্বপ্নের প্রকল্প। শেয়ার হোল্ডাররা বলে যে ডিজাইনার হিসেবে নাইন এখনো চুক্তি স্বাক্ষর করেনি, আর জিয়াং এর মাও তাদের সিদ্ধান্তকে সমর্থন করে। ঠিক যখন তারা বিভাগটি বন্ধের ঘোষণা দিতে চলেছে, তখন ইউন সিং নাইন হিসেবে মিটিং এ প্রবেশ করে, যা দেখে সবাই চমকে যায়। কেউ বিশ্বাস করতে চায় না যে ইউন সিং এ বিখ্যাত ডিজাইনার নাইন। অবশেষে জিয়াং তার পরিচয়পত্র এবং প্রমাণ উপস্থাপন করলে সবাই বিশ্বাস করতে বাধ্য হয়। চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করার পর ইউন সিং সবার কাছে প্রতিশ্রুতি দেয় যে এই বছরের সেরা এবং সবচেয়ে জনপ্রিয় ডিজাইন জিয়াং ফ্যাশন থেকেই আসবে। এটা শুনে জিয়াং সত্যি খুশি হয়। পরে জিয়াং ইউন সিং এর কাছে যায় এবং তাকে বলে যে এখন তারা দুজনেই জিয়াং ফ্যাশনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা তারা একসময় স্বপ্ন দেখেছিল। কিন্তু তার মা আবার রেগে যায়, কারণ জিয়াং আবারও ইউন সিং এর কাছাকাছি যাচ্ছে এবং তার কথা উপেক্ষা করছে। সে ইউন মিয়াকে ইউন সিং এর উপর নজর রাখতে বলে, যাতে সে জিয়াং এর সুযোগ নিতে না পারে। এমনকি সে তাকে জিয়াং এর বাড়িতে চলে যাওয়ারও আদেশ দেয়। পরের দিন ইউন মিয়া তার ব্যাগপত্র নিয়ে জিয়াং এর বাড়িতে থাকতে আসে। জিয়াং কেন সে এখানে জানতে চাইলে সে বলে তার মা তাকে তার দেখাশোনার জন্য পাঠিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইউন সিং জিয়াং এর জন্য খাবার নিয়ে আসে। জিয়াং তাকে বসতে এবং তাদের সাথে খেতে আমন্ত্রণ জানায়, কিন্তু ইউন মিয়া চিৎকার করে তাকে নিষেধ করে। তখন জিয়াং বলে, তুমি ঠিকই বলেছ ইউন মিয়া, ওর এত দূরে বসা উচিত না, বরং আমার কাছে বসা উচিত। সে ইউন সিং এর জন্য তার পাশের চেয়ারটি টেনে দেয় এবং তাকে কাছে বসিয়ে দেয়, এমনকি নিজেই তাকে খাবার পরিবেশন করে।
স্পষ্টতই ইউন মিয়াকে উত্ত্যক্ত করার জন্য রেগে গিয়ে ইউন মিয়া জিয়াংকে ইউন সিংকে বরখাস্ত করতে বলে। সে দাবি করে সে ডিজাইন সম্পর্কে কিছুই জানে না এবং 9 সেজে থাকার জন্য অবশ্যই কারো কাজ চুরি করেছে, কিন্তু জিয়াং দৃঢ়ভাবে উত্তর দেয় সে যদি তার সিদ্ধান্তের সাথে একমত না হয় তবে সে ডিজাইন ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিতে পারে। এটা শুনে ইউন মিয়া চুপ হয়ে যায়। পরের দৃশ্যে ইউন সিং জিয়াং এর বিছানা ঠিক করছিল, তখন জিয়াং শুধু বাথরোব পরে ঘরে প্রবেশ করে। বিব্রত হয়ে সে চোখ বন্ধ করে এবং চলে যেতে চেষ্টা করে, কিন্তু জিয়াং তার হাত ধরে, এতে সে তার উপর পড়ে যায়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তারা ইউন মিয়ার কণ্ঠস্বর শুনতে পায়, সে সোজা তাদের ঘরের দিকে আসছে। জিয়াং দ্রুত ইউন সিংকে কম্বলের নিচে লুকিয়ে ফেলে। ঠিক যখন ইউন মিয়া ঘরে ঢোকে, সে কাজের অজুহাতে জিয়াংকে প্রলুব্ধ করতে এসেছিল। সে তাকে তার নতুন পোশাক দেখিয়ে তার মান পরীক্ষা করতে বলে, কিন্তু জিয়াং ঠান্ডাভাবে উত্তর দেয় মান খুবই খারাপ এবং সোজা সাপটা তাকে চলে যেতে বলে। সে চলে যাওয়ার পর ইউন সিং তখনও কম্বলের নিচে লুকিয়েছিল, বলে যে সে বেরিয়ে আসতে চায়, কিন্তু জিয়াং তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে এবং ইউন মিয়াকে দেখতে বাইরে যায়। সে চলে গেলে ইউন সিং লুকিয়ে থাকা থেকে বেরিয়ে আসে এবং বিছানায় জিয়াং এর বিশেষ চশমাটি দেখতে পায়। সে ভাবে কেন সে গত কয়েকদিন ধরে হঠাৎ চশমা পরছে। কৌতূহলবশত সে চশমাটি পরে এবং হতবাক হয়ে যায়। সে আয়নায় নিজের আসল চেহারা দেখতে পায়, যদিও সে তখনও ব্রোচ পরে ছদ্মবেশে ছিল। আর তখনই সে বুঝতে পারে জিয়াং প্রথম থেকেই জানতো যে সে ইউন সিং। পরের দিন সকালে সে রাগে তার ঘরে প্রবেশ করে এবং জিয়াং এর গালে সজোরে এক চড় মারে। জিয়াং হতবম্ব হয়ে তার গালে হাত দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো, তুমি আমাকে মারলে কেন? ইউন সিং তার দিকে তাকিয়ে রাগে বলে, কারণ তুমি আমাকে আবার স্পর্শ করেছো এবং এমন কিছু করেছো যা আমি মুখ ফুটে বলতেও পারছি না। এই বলে সে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। এরপর জিয়াং ইউন সিংকে একজন মডেলের ছদ্মবেশে কোম্পানিতে নিয়ে যায়, কারণ সে 9কে তার কিছু নতুন ডিজাইন দেখানোর জন্য ডেকেছিল। কিন্তু যেহেতু ইউন সিং 9, তাই সে দুবার আসতে পারতো না। তাই তার বন্ধু তার বদলে সেখানে উপস্থিত হয়। জিয়াং তার বন্ধুর কাছে 9 সম্পর্কে জিজ্ঞেস করলে বন্ধুটি বলে, 9 আর আমি ছোটবেলার বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার। সে আসুক বা আমি একই ব্যাপার। কিছুক্ষণ পর জিয়াং এর মা এবং ইউন মিয়াও সেখানে আসে, কারণ তারা ডিজাইন বিভাগের অংশ। তারা দুজনেই পরোক্ষভাবে ইউন সিং এর সমালোচনা করতে শুরু করে। তাদের বক্তব্য প্রমাণ করার জন্য জিয়াং ইউন সিংকে তার ডিজাইন করা একটি পোশাক পরতে দেয়, যে পোশাকটি সে আসলে তার প্রাক্তন স্ত্রীর জন্য তৈরি করেছিল, কিন্তু দেওয়ার সুযোগ পায়নি। সবাই পোশাকটির প্রশংসা করে আর জিয়াং ইউন সিং এর কাছেও তার মতামত জানতে চায়, কিন্তু সে একটি সৎ মতামত দেয়। সে বলে এই পোশাকটি একেবারে নিখুঁত নয় এবং বেশ কিছু নকশার ত্রুটি ধরিয়ে দেয়। ইউন মিয়া তার কথায় ক্ষুব্ধ হয় এবং ইউন সিংকে চড় মারার জন্য হাত তোলে, কিন্তু বিশৃঙ্খলার মধ্যে সে দুর্ঘটনাক্রমে জিয়াংকে ধাক্কা মারে এবং তার বিশেষ চশমাটি পরে ভেঙে যায়। হতাশ হয়ে জিয়াং মিটিং স্থগিত করে চলে যায়। সে চলে যাওয়ার পর ইউন মিয়া জিয়াং এর মায়ের কাছে যায় এবং বলে, জিয়াং তো আমাকে মোটেই প্রলুব্ধ করছে না। জিয়াং এর মা তখন একটি চালাক বুদ্ধি দেয়, তোমার বাবা বিদেশ থেকে ফিরে এসেছেন, তুমি তো জানো ইউন সিং তাকে খুব শ্রদ্ধা করে, তাই বাবা যদি তাকে জিয়াং এর থেকে দূরে থাকতে বলে তবে তার কথা শোনা ছাড়া ইউন সিং এর আর কোনো উপায় থাকবে না। আর ঠিক সেই মুহূর্তে তুমি জিয়াং এর সাথে প্রবেশ করে বাবাকে বলবে যে তুমি তাকে বিয়ে করতে চাও। এইভাবে ইউন সিং চিরতরে পথের কাঁটা হয়ে যাবে এবং তাকে সরে যেতে হবে। এদিকে জিয়াং তার ভাঙা চশমাটি ঠিক করার চেষ্টা করছিল। ইউন সিং তার কাজ শেষ করে চলে যেতে চাইলে জিয়াং তাকে থামায় এবং আলতো করে বলে, তুমি এবার তোমার ব্রোচটি খুলে ফেলতে পারো, কারণ আমি তোমাকে চিনে গেছি। জিয়াং আন্তরিকভাবে ইউন সিং এর কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে, আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা 5 বছর আগে বাসতাম। কিন্তু ইউন সিং তখনও রাগান্বিত। সে বলে, আমি জানি আপনার অনুভূতি বদলাননি এবং হয়তো আমাদের মধ্যে সবকিছু ঠিকও হয়ে যেতে পারে, কিন্তু প্রথমে আমাকে পুরো সত্য জানতে হবে, কে আমাকে 5 বছর আগে ফাঁসিয়েছিল। জিয়াং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে সত্য উদ্ঘাটনে তাকে সাহায্য করবে। পরে ইউন সিং তার বাবার সাথে দেখা করতে যায়, যেমনটা আশা করা গিয়েছিল। সে তাকে পরামর্শ দেয়, তোমার উচিত জিয়াংকে ছেড়ে অন্য কাউকে বেছে নেওয়া, কারণ তোমার ডিভোর্স তো চূড়ান্ত হয়ে গেছে এবং এখন ইউন মিয়া তাকে পছন্দ করে। ঠিক সেই মুহূর্তে ইউন মিয়া জিয়াংকে সাথে নিয়ে সেখানে পৌঁছায়। পরিকল্পনা অনুযায়ী সে ইউন সিং এর বাবাকে বলে, আমি জিয়াংকে ভালোবাসি। তার বাবা আবার ইউন সিং এর দিকে ফিরে বলে, তোমার বোনের সুখের জন্য তোমাকে অবশ্যই জিয়াংকে যেতে দিতে হবে। ইউন সিং বাকরুদ্ধ হয়ে যায়, কিন্তু জিয়াং সাথে সাথে হস্তক্ষেপ
হস্তক্ষেপ করে। সে বলে, আমি ইউন মিয়াকে পছন্দ করি না, আর ইউন সিং এর সাথে আমার ডিভোর্স চূড়ান্ত হয়নি। আপনারা যদি জোর করে তাকে দূরে সরিয়ে দিতে চান তবে সেটা হচ্ছে না। ইউন সিং অবশেষে তার কণ্ঠ খুঁজে পায়। সে তার বাবার দিকে ফিরে তাকে শেষ বিদায় জানায় এবং জিয়াং এর সাথে হেঁটে চলে যায়। 5 বছর আগে তার বাবা ইউন মিয়ার মায়ের জন্য তার মাকে ত্যাগ করেছিল, তাই এটা ছিল তারই প্রতিশোধ। ধীরে ধীরে ইউন সিং এবং জিয়াং এর সম্পর্ক আবার নতুন করে তৈরি হতে শুরু করে। জিয়াং ফ্যাশনে ফিরে এসে ইউন সিং একটি নতুন ডিজাইন তৈরি করে। সবাই এটি পছন্দ করে এবং তারা অবশেষে উৎপাদনের অনুমোদন পায়। কর্মীরা তাকে অভিনন্দন জানায় এবং জিয়াং নিজেও ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানাতে আসে। সে তাকে সন্ধ্যা 5টায় একটি রেস্তোরাঁয় দেখা করতে আমন্ত্রণ জানায়। উত্তেজিত হয়ে ইউন সিং তার পোশাক বাছতে শুরু করে। ঠিক যখন সে বেরিয়ে যেতে প্রস্তুত, হঠাৎ তার বমি বমি ভাব হয়। এদিকে জিয়াং ইতিমধ্যেই রেস্তোরাঁয় তার জন্য অপেক্ষা করছে। ইউন সিং একটি প্রেগন্যান্সি টেস্ট করে এবং জানতে পারে যে সে গর্ভবতী, মানে প্রেগনেন্ট। তার বন্ধু ফোন করে তাকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, তাই সে জিয়াং এর সাথে দেখা করতে যায়। জিয়াং তাদের পুরনো ডেটিং এর স্মৃতি মনে করার চেষ্টা করে, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইউন সিং নিজের চিন্তায় ডুবেছিল। হঠাৎ সে একটি ফোন পায়, তার বাবা মারা গেছে। সে তক্ষুনি তাকে দেখতে ছুটে যায়। একই সময়ে জিয়াং তার মায়ের কাছ থেকে একটি ফোন পায় যে অসুস্থতার ভান করে তাকে বাড়িতে যেতে বলে। এদিকে ইউন সিং এর বাবার বাড়িতে ইতিমধ্যেই মিডিয়ার ভিড়। সবাই তাকে অপদস্থ করার জন্য সেখানে স্পষ্টতই জিয়াং এর মা এবং ইউন মিয়া এটার ব্যবস্থা করেছিল, কিন্তু জিয়াং ঠিক সময়ে সেখানে এসে পৌঁছায়। সে মিডিয়াকে থামায়। সে ঠিকই বুঝতে পারে যে তার মা কি করার চেষ্টা করছে। ব্রেকিং নিউজের জন্য মরিয়া মিডিয়া দেখছিল। যখন জিয়াং তাদের সামনে ইউন সিং কে কিস করে, তাদের সমস্ত প্রশ্ন স্তব্ধ হয়ে যায়। নিজের মায়ের দিকে ইঙ্গিত করে জিয়াং দৃঢ়ভাবে বলে, এর পিছনে যেই থাকুক না কেন আমি তাকে দেখে নেব। সবকিছুর পর জিয়াং ইউন সিং কে বাড়িতে নিয়ে যায়। ঠিক যখন তারা তাদের ভুল বোঝাবুঝি দূর করতে যাচ্ছিল, তখন ইউন সিং ডিএনএ রিপোর্টটি পায়। এতে প্রকাশ পায় যে জিয়াং সত্যিই বাবা, কিন্তু ইউন সিং তার জৈবিক মা নয়। হতবাক ও ক্ষুব্ধ হয়ে সে জিয়াংকে প্রতারক ও মিথ্যাবাদী বলে চিৎকার করে এবং দরজা ধাক্কা মেরে বেরিয়ে যায়, কারণ সে শিওর হয়েছে যে আনের বাবা জিয়াং ঠিকই, কিন্তু সে তার মা নয়। জিয়াং কেবল বিভ্রান্ত হয়ে তাকিয়ে থাকে, কি ঘটলো তা বুঝতে পারে না। পরের দিন ইউন সিং একটি ফটোশুটে ছিল। আগের কোনো ঘটনার কারণে মিডিয়া ইতিমধ্যেই সেখানে পৌঁছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ঠিক সেই মুহূর্তে আন ব্রোচটি নিয়ে সেখানে আসে। ইউন সিং সেটি ব্যবহার করে নিরাপদে স্থান ত্যাগ করে। সে আনকে বলে, যদিও আমি তোমার জৈবিক মা নই, মানে আমি তোমাকে জন্ম দেইনি, তবে আমি সবসময় তোমাকে আমার ছেলেই মনে করব। এদিকে জিয়াং ইউন মিয়ার আসল সত্য আবিষ্কার করে। সে ইউন সিং এর ডিজাইন চুরি করে সেগুলোকে নিজের বলে দাবি করে জিয়াং এর কোম্পানিতে জমা দিয়েছিল। জিয়াং এর সহকারী তাকে একটি পার্টির আমন্ত্রণ পত্র দেয়। সেখানে একজন ধনকুবের অতিথি আসার কথা ছিল, সেই একই ব্যক্তি যাকে নিয়ে ইউন সিং এর কথিত পরকীয়ার মিথ্যা খবর ছড়ানো হয়েছিল। পার্টির দিকে জিয়াং বুঝতে পারে যে সেই ধনকুবের আসলে ইউন সিং এর মামা। সবাই হতবাক হয়ে যায়। এই সময় ইউন সিং এর মামা গত 5 বছরে নাইনের মতো ডিজাইনার হওয়ার জন্য তার সব সংগ্রামের কথা তুলে ধরে। ইউন মিয়া এবং জিয়াং এর অতীতের ভুলগুলো প্রকাশ করে। জিয়াং জনসম্মুখে তার ভুল স্বীকার করে ইউন মিয়াকে কোম্পানি থেকে বরখাস্ত করে। এমনকি জিয়াং এর মাও এবার ইউন মিয়াকে সমর্থন করতে অস্বীকার করে। ক্ষুব্ধ হয়ে ইউন মিয়া একটি বোতল দিয়ে ইউন সিং কে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জিয়াং তাকে আড়াল করে। নিরাপত্তার রক্ষীরা হস্তক্ষেপ করে ইউন মিয়াকে সরিয়ে দেয়। ইউন সিং তার মামার সাথে চলে যায়। শীঘ্রই ইউন মিয়া একজন অজানা ব্যক্তির কাছ থেকে একটি বার্তা পায়, যেখানে প্রকাশ করা হয় যে আন আসলে ইউন সিং এর ছেলে। রাগের সে আনকে অপহরণ করে এবং জিয়াং ও ইউন সিং কে ফোন করে তাদের দুজনকে একা তার সাথে দেখা করতে বলে। সে তাদের বিবাহ বিচ্ছেদের কাগজে স্বাক্ষর করতে এবং ইউন সিং এর ডিজাইনের সমস্ত কপিরাইট তার নামে হস্তান্তর করার জন্য হুমকি দেয়। ইউন মিয়া আনের গলায় ছুরি ধরে তাদের বাধ্য করে, কিন্তু সে গভীরভাবে জানে যে জিয়াং কখনোই তার হতে পারবে না। এই ধস্তাধস্তির মধ্যে সে দুর্ঘটনাক্রমে ছুরি দিয়ে আনকে আঘাত করে। জিয়াং এবং ইউন সিং দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা জানায় আনের প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার একটি বিরল বি পজিটিভ রক্তের প্রয়োজন।
ভাগ্যক্রমে ইয়ন সিং এর সেই একই রক্তের গ্রুপ ছিল, সে রক্ত দান করে আনের জীবন বাঁচায়। স্বস্তি পেয়ে জিয়াং ইয়ন সিংকে সত্য বলে আন সত্যি তাদের ছেলে। আর তারা আরো বুঝতে পারে যে তাদের দুজনকে আলাদাভাবে মিথ্যা বলা হয়েছিল। জিয়াংকে বলা হয়েছিল যে ইয়ন সিং তাকে ঠকিয়ে বাচ্চা ফেলে চলে গেছে, আর ইয়ন সিংকে বলা হয়েছিল যে জিয়াং ঠকিয়েছে এবং বাচ্চা মারা গেছে। দুজনই হতবাক হলেও অবশেষে তাদের ভুল বোঝাবুঝি দূর হয় এবং তারা খুশি হয়। এরপর ইয়ন সিং আরো একটি সুখবর দেয়, তাদের দ্বিতীয় সন্তান আসছে। এটা শুনে জিয়াং আনন্দে আত্মহারা হয়ে যায়। ইয়ন সিং তাদের প্রথম সন্তানের কি হয়েছিল সেই বিষয়েও ব্যাখ্যা করে, যা আরো বেশি স্বস্তি ও আনন্দ নিয়ে আসে। সবকিছুর পর ইয়ন সিং এবং জিয়াং অনেক খুশি হয় এবং তারা দেখা করতে যায়। জ্ঞান ফেরার পর সে ব্যাখ্যা করে যে জিয়াং এর মায়ের সহকারী কয়েকজন লোক নিয়ে এসে ভাঙচুর করেছিল। জিয়াং প্রকাশ করে যে 5 বছর আগে সবকিছুর পেছনে কে ছিল তার সে ইতিমধ্যেই জানতো। সমস্ত প্রমাণ একটি পেন ড্রাইভে ছিল যা সে তাদের দেয়। এতে 5 বছর আগের জিয়াং এর মায়ের ভয়েস রেকর্ডিং ছিল, যেখানে সে ইয়ন সিং এর পরকীয়ার মিথ্যা খবর ছড়াতে এবং এমনকি তাদের বাচ্চাকে একটি মৃত বাচ্চার সাথে বদলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই কথা শুনে জিয়াং ইয়ন সিংকে প্রতিশ্রুতি দেয় যে সে দোষীদের শাস্তি না দিয়ে ছাড়বে না। ন্যায় বিচারের সূচনা হয় ইয়ন মিয়ার গ্রেফতারের মাধ্যমে এবং জিয়াং তার মাকে পরিচালক করমণ্ডলী থেকে সরিয়ে দেয়। সে তাকে সতর্ক করে দেয় যে এটা তার শেষ সুযোগ, যদি সে আবার ইয়ন সিংকে আঘাত করার চেষ্টা করে তবে গুরুতর পরিণতি হবে। এরপর ইয়ন সিং পারিবারিক সম্পর্ক ঠিক করার লক্ষ্যে জিয়াংকে তার মামার সাথে দেখা করতে নিয়ে যায়। মামাকে প্রভাবিত করার জন্য তারা উপহার এবং আনকেও সাথে নিয়ে যায়, কিন্তু তার মামা তখনও জিয়াং এর উপর রেগেছিল এবং তাকে ক্ষমা করতে অস্বীকার করে। সে পরামর্শ দেয় যে ইয়ন সিং এর উচিত জিয়াংকে ডিভোর্স দিয়ে একজন ভালো জীবন সঙ্গী বেছে নেওয়া। ইয়ন সিং প্রকাশ করে যে সে তাদের দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে। এতে তার মামা আরো রেগে যায়। সে এরপর জিয়াং এর পক্ষ থেকে জিয়াংকে ইয়ন সিংকে বিয়ের প্রস্তাব দিতে বলে, দাবি করে যে সে তার 2 সন্তানকে নিজের মতো করে দেখভাল করবে। ইয়ন সিং স্পষ্ট করে দেয় যে সে তাকে শুধু একজন ভালো বন্ধু হিসেবেই দেখে। জিয়াং ইয়ন সিং এর কাছে ক্ষমা চায়, প্রতিশ্রুতি দেয় যে সে তাকে ছেড়ে আর কখনো যাবে না। নিজের সততা প্রমাণ করতে সে তার কোম্পানি পুরোপুরি ইয়ন সিং এর নামে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়, যা তাকে মুগ্ধ করে। আর তার মামা নীরবে চলে যায়। এরপর মামা গোপনে জিয়াংকে ফোন করে তার সততা পরীক্ষা করতে এবং তার অনুমান যাচাই করতে। জিয়াং এর প্রতিশ্রুতি তাকে মুগ্ধ করে, কারণ সে ইতিমধ্যেই কোম্পানি ইয়ন সিং এর নামে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর এরপর সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। মানে ইয়ন সিং বুঝতে পারে যে জিয়াং তাকে আর কখনো ছেড়ে যাবে না, সে সারাটি জীবন তার পাশেই থাকবে। এতে ইয়ন সিং অনেক খুশি হয় এবং জিয়াং এর প্রতি তার পূর্ণ ভালোবাসা আবার জেগে ওঠে। এরপর আন, ইয়ন সিং এবং জিয়াং একটা সুখী পরিবারের জীবন শুরু করে, কারণ তারা এখন জানে আন তাদের দুজনের একমাত্র সন্তান আর ভবিষ্যতে আরো একটি সন্তান আসতে চলেছে। আর এভাবেই গল্পটি শেষ হয়। আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।